ইতিহাস গড়ে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি মানুষের চাওয়া অনুযায়ী শহর পরিবর্তনের প্রত্যয়। যুদ্ধবিরতি চলমান থাকলেও গাজায় ত্রাণ প্রবেশে বাধা, খাদ্য সংকট চরমে, আবারও শুরু হচ্ছে শিক্ষা কার্যক্রম। ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে কমপক্ষে ৬৬ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে, ত্রাণ সরবরাহ করতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত। এবং যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৭ জন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ইতিহাস সৃষ্টি করলেন জোহরান মামদানি। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। এক প্রতিক্রিয়ায় নিউ ইয়র্কবাসীর চাওয়া অনুযায়ী শহর পরিবর্তনের ঘোষণা দিলেন এই প্রথম মুসলিম মেয়র। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। শেষ হলো যুক্তরাষ্ট্রের প্রাণখ্যাত নিউ ইয়র্ক শহরের আলোচিত মেয়র নির্বাচন। জনমত জরিপের ফলাফলই সঠিক হলো। ৩৪ বছর বয়সী স্টেট অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানি পরাজিত করেছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে। নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি অবস্থানে ছিলেন এই দুই প্রার্থী। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে জয়ী হয়ে নিউ ইয়র্ক শহরের ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। জোহরান মামদানি বলেছিলেন, নিউ ইয়র্কের মানুষ পরিবর্তন চায়। মেয়র নির্বাচিত হয়ে নিউ ইয়র্কবাসীর সে পরিবর্তনের শহর গড়ার কথাই জানিয়েছেন মামদানি, যেখানে সবাই পাবে সমান সুযোগ। নির্বাচনে মামদানির সঙ্গে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিয়াও ছিলেন আলোচনায়। তবে সবাইকে পেছনে ফেলে জয় হলো মামদানির। এতে শুধু মার্কিন রাজনীতি নয়, বৈশ্বিক পর্যায়েও জোহরান মামদানি হয়ে উঠেছেন আলোচনার মুখ্য বিষয়। জুনে অনুষ্ঠিত প্রাইমারি ইলেকশনে অভাবনীয় জয় পেয়ে লাইমলাইটে উঠে আসেন ৩৪ বছর বয়সী এই রাজনীতিক। নির্বাচনী ইশতেহারে মামদানির প্রতিশ্রুতি ছিল সার্বজনীন চাইল্ড কেয়ার, ভর্তুকি পাওয়া ইউনিটগুলোর ভাড়া বাতিল, বিনামূল্যে পাবলিক বাস সার্ভিস দেয়া। বিশ্লেষকরা মনে করছেন, এগুলোর কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া নিউ ইয়র্ক একাংশের দারুণ সমর্থন পেয়েছেন মামদানি। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। প্রত্যাশিত জয় পেয়ে নিউ ইয়র্কে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। তবে তার এই পথ মোটেই সুখকর ছিল না। নির্বাচনী প্রচারের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এমনকি নিজ দলের প্রার্থীকে বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে সমর্থন জানিয়েছেন। তারপরেও নিউ ইয়র্কবাসী নিরাশ করেনি মামদানিকে। তাই তো উদ্বোধনী ভাষণে ট্রাম্পকে আওয়াজ বাড়াতে বললেন তিনি। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। একেবারে রাগঢাক না রেখেই সাবলীলভাবে বক্তব্য দিয়েছেন নিউ ইয়র্কের ভোটের ইতিহাস গড়ে নির্বাচিত মেয়র জোহরান মামদানি। নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার মেয়র নির্বাচনে ভোট গ্রহণ হয়। এবারের নির্বাচনে বাঘার রাজনীতিক আর সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের প্রার্থী। ট্রাম্পের সমর্থন পাওয়া সেই কুমোকে হারিয়ে বাজিমাত করেন জোহরান মামদানি। প্রথম আমেরিকান মুসলিম এবং নিউ ইয়র্ক সিটির সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত করায় নিউ ইয়র্কবাসীকে ধন্যবাদ জানান নবনির্বাচিত মেয়র। জয়ী হওয়ার পর প্রথম বক্তৃতায় নিউ ইয়র্কের নতুন প্রজন্মকে ধন্যবাদ জানানোর পাশাপাশি খোঁচা দেন ট্রাম্পকে। আর ভবিষ্যৎ নিজেদের হাতে উল্লেখ করে এই ফলাফলের মধ্য দিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যের পতন হয়েছে বলে মন্তব্য করেন মামদানি। ৩০ মিনিটেরও কম সময়ের বিজয়ী বক্তৃতায় সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন তিনি। ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আপনার জন্য আমার 4টি শব্দ বলার আছে। আওয়াজ বাড়ান। আমাদের মধ্যে কারো কাছে আপনি পৌঁছাতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে। আর জোহরান যখন তার বিজয়ী ভাষণে ট্রাম্পকে নিয়ে কথা বলছেন, সে সময় ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, এবং এবার এটা শুরু হলো। ভোটে জয় নিশ্চিত হওয়ার পর নগরের ব্রুকলিনে বিজয়ী ভাষণ দিতে আসেন জোহরান। তিনি মঞ্চে আসার পর দর্শক সমর্থকেরা জোহরান জোহরান বলে চিৎকার করে ওঠে। এ সময় উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বলেন, আশা বেঁচে আছে,
রাজনৈতিক অন্ধকারের এই মুহূর্তে নিউ ইয়র্ক আলোর প্রদীপ হবে বলেও ভাষণে বলেন জোহরান। Together we will usher in a generation of change. আজ আমরা স্পষ্ট কণ্ঠে বলছি, এটি এমন এক যুগ হবে যেখানে নিউ ইয়র্কের বাসিন্দারা তাদের নেতাদের কাছে আরো সাহসী ভূমিকা প্রত্যাশা করবেন। With the strength it fears, not the appeasement it craves. আর এভাবেই মার্কিন রাজনীতিতে নতুন ভোরের সম্ভাবনার কথা বলছেন সমালোচকেরা। ইমরুল হাসান, RTV। জন্ম আফ্রিকার দেশ উগান্ডায়। এরপর ৭ বছর বয়সে রাজধানী কাম্পালা থেকে পরিবারসহ পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, যে শহর পরিচিত বিশ্বের রাজধানী নামে। এরপর উচ্চশিক্ষা শেষে জড়িয়ে পড়েন রাজনীতিতে। এরপরের গল্পটা হয়তো রূপকথার মতোই মনে হবে। নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্ক শহরের ১১১তম মেয়র হিসেবে। নির্বাচনের আগে প্রচারণায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছেন প্রগতিশীল চিন্তার এই মানুষটি। পেয়েছেন তরুণদের সমর্থন। আর প্রথমবারের মতো একজন মুসলিম প্রার্থী হিসেবে শহরটির মেয়র হয়ে লিখেছেন নতুন ইতিহাস, যিনি বদলে দিতে চান নিউ ইয়র্কের রাজনীতির চেহারা। ডেমোক্রেটিক পার্টির তরুণ নেতা কে এই জোহরান মামদানি, সে গল্পই জানাবেন ইমতিয়াজ আহমেদ। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। গেল জুনে ডেমোক্রেটিকদের প্রাইমারিতে মেয়র পদে এক অপ্রত্যাশিত জয়ের পর আলোচনায় আসেন মামদানি। তার এই ক্যারিসমেটিক নেতৃত্বই মামদানিকে তরুণদের কাছে জনপ্রিয় করেছে। নিজেকে সোশ্যাল ডেমোক্রেটিক পরিচয় দেয়া মামদানি প্রাইমারিতে জয়ের আগে সবার কাছে অপরিচিতই ছিলেন বটে। গতিশীল এক সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক প্রচারণার মাধ্যমে সমর্থকরা মামদানিকে প্রগতিশীল রাজনীতির এক নতুন উর্মি হিসেবে পায়, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো উগ্রবাদীরা মামদানিকে কমিউনিস্ট হিসেবে আখ্যা দিয়ে তার নিন্দা করে, সেখানে অন্যরা মামদানির প্রশংসায় পঞ্চমুখ। জোহরান মামদানিকে আমরা রিকগনাইজ করতে চেয়েছি একটি কারণে, যে উনি আমাদের ইয়াং জেনারেশনের পক্ষ থেকে এবং ওয়ার্কিং ক্লাস ফ্যামিলির জন্য, পিপলসদের জন্য উনি কাজ করতে চান। We showing like many support from Bangladeshi community and we support Mamdani. Everyone vote for Mamdani. জোহরান মামদানি এখানকার ট্রান্সপোর্টেশন অ্যাফোর্ডেবল সিটি করার জন্য তার যে প্রতিশ্রুতিগুলো, সেগুলো নিশ্চয়ই আমাদেরকে অনেক বেশি আকর্ষিত করেছে এবং সেজন্যই আমরা জোহরান মামদানিকে সাপোর্ট করেছি। পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার কাম্পালায় জন্ম নেয়া জোহরান মামদানি ৭ বছর বয়সে নিজের পরিবারের সঙ্গে নিউ ইয়র্কে আসেন। ব্রঙ্কস হাই স্কুল অব সায়েন্সে পড়ালেখা করেন। পরে বোডউইন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে উচ্চতর ডিগ্রি অর্জন করেন ৩৪ বছর বয়সী এই ইয়াংস্টার। ফিলিস্তিনে স্টুডেন্টস ফর জাস্টিসের ক্যাম্পাস অধ্যায়ের সহ প্রতিষ্ঠাতা জোহরান মামদানি আজকের এ জয়ের মাধ্যমে নিজেদের শহরের একজন মুসলিমকে মেয়র হিসেবে পেল নিউ ইয়র্কবাসী। বৈচিত্র্যময় শহর নিউ ইয়র্কে সমর্থন গড়ে তোলার ক্ষেত্রে মামদানি নিজের মুসলিম পরিচয়কে একটি উপায় হিসেবে উল্লেখ করেছেন। নির্বাচনের আগে মামদানি ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সর্বজনীন শিশু যত্ন, বিনামূল্যে পাবলিক বাস ব্যবহারের পরিষেবা এবং সাশ্রয়ী মূল্যের আবাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নিউ ইয়র্কের সবাই সমান, আর এ কারণে সবারই সমান সুযোগ পাওয়ার অধিকার আছে। সাম্প্রতিক এক অনুষ্ঠানে এ কথাও জানিয়েছেন মামদানি। নিউ ইয়র্ক শহরের নতুন নির্বাচিত মেয়র জোহরান মামদানি বিভিন্ন দিক থেকে উল্লেখযোগ্য। ১৯৮২ সালের পর তিনি নিউ ইয়র্ক শহরের সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত হলেন। ইমতিয়াজ আহমেদ, RTV। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চলমান থাকলেও ত্রাণ প্রবেশে বাধা দেয়া হচ্ছে। ফলে গাজায় তীব্র খাদ্য সংকট ও দুর্ভোগে কাতর হচ্ছেন ফিলিস্তিনিরা। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সীমান্তে কড়াকড়ি থাকায় ত্রাণ সরবরাহে বড় বাধা তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গাজায় সরকারি তথ্য অফিস জানিয়েছে ১০ থেকে ৩১ অক্টোবরের মধ্যে গড়ে দিনে ১৪৫টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। যদিও যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী দৈনিক ৬০০টি ট্রাক গাজায় প্রবেশ করার কথা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা WFP বলছে, উত্তর গাজায় পৌঁছানো এখন তাদের জন্য কঠিন হয়ে পড়েছে এবং যে পরিমাণ খাদ্য গাজায় প্রবেশ করছে তা একেবারেই যথেষ্ট নয়। যুদ্ধবিরতি শুরুর পর গাজায় আবারও শুরু হচ্ছে শিক্ষা কার্যক্রম। গাজার কয়েকটি স্কুল, গাজা সিটির আল আজহার বিশ্ববিদ্যালয় সহ জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA তাদের শিক্ষা কার্যক্রম আবারও চালু করেছে।
শত প্রতিকূলতা পেরিয়ে আবারও শিক্ষা প্রতিষ্ঠানে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। গাজাবাসী বলছেন, এই ভঙ্গুর অবকাঠামো থেকেই আবারও শিক্ষার আলো পাবে গাজার শিশুরা। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলিদের মধ্যে 2023 সালে যুদ্ধ শুরুর পর ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো গাজা এলাকা। সামরিক স্থাপনা তো বটেই, হামলা চালানো হয় আবাসিক ভবন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব ধরনের স্থাপনায়। আর এ কারণেই ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের সঙ্গে বন্ধ হয়েছে গাজার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। স্থাপন করা হয়েছিল আশ্রয় কেন্দ্র। তবে ট্রাম্পের যুদ্ধবিরতি কার্যকরের পর নতুন করে খুলতে শুরু করেছে গাজার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ধ্বংসস্তূপের মাঝেই ক্লাস, শারীরিক ব্যায়াম ও সব ধরনের শিক্ষা কার্যক্রম শুরু করেছে ফিলিস্তিনের কোমলমতি শিশুরা। স্কুল প্রাঙ্গণে সমবেত হয়ে শরীরচর্চা করতে দেখা যায় শিক্ষার্থীদের। তবে ক্লাসরুম সংকটের কারণে গাদাগাদি করে বসতে হচ্ছে তাদের। নতুন করে শিক্ষা কার্যক্রম চালু হওয়ায় খুশি শিক্ষক শিক্ষার্থীরা। আমি এখন 6ষ্ঠ শ্রেণীতে, কিন্তু যুদ্ধের কারণে 2 বছর স্কুলে যেতে পারিনি। এখন আবারও স্কুলে আসতে পেরে ভালো লাগছে। বোমা হামলা, ধ্বংসযজ্ঞ আর এত যন্ত্রণার পর আমরা শিক্ষার মাধ্যমে বিশ্ব দরবারে আবার নতুন করে শুরু করতে চাই। যুদ্ধবিরতির পর আবারও শুরু হচ্ছে গাজা সিটির আল আজহার বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে শিক্ষার্থীরা তাদের নাম নিবন্ধন শুরু করেছে। শুরু হতে যাচ্ছে শিক্ষা কার্যক্রমও। যুদ্ধের আগে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় 4000 শিক্ষার্থী ছিল। আনন্দের বিষয় হলো, যুদ্ধের 3য় বছরে আমাদের শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়ছে। এটি প্রমাণ করে আমাদের শিক্ষার্থীর হৃদয় শক্তিশালী ও জীবন্ত। UNRWA জানিয়েছে, ইতোমধ্যে 25,000-এর বেশি শিক্ষার্থী তাদের অস্থায়ী শিক্ষা কেন্দ্রে যোগ দিয়েছে। আরও প্রায় 3 লাখ শিক্ষার্থী অনলাইনে ক্লাস করবে। আব্দুল মালেক, RTV। ফিলিপাইনের মধ্যাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে কমপক্ষে 66 জনের মৃত্যু হয়েছে। কালমাইগি নামের ঘূর্ণিঝড়ের আঘাতে নিখোঁজ হয়েছে আরও অন্তত 26 জন। বুধবার এক রেডিও সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। চলতি বছর ফিলিপাইনে আঘাত হানার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি এই কালমাইগি। এর আগে মঙ্গলবার আগুসান দেল সুর এলাকার কাছে ত্রাণ সরবরাহ করতে যাওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হেলিকপ্টারের 6 ক্রু এই দুর্ঘটনায় নিহত হয়। এরই মধ্যে 4 লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছেন। আবহাওয়া পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড়টি ক্রমশ ভিয়েতনামের দিকে অগ্রসর হবে। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে অন্তত 7 জন, আহত হয়েছেন আরও 11 জন। কেন্টাকির লুইসভিলে উড্ডয়নের পরপরই কার্গো বিমানটি বিধ্বস্ত হয়। বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল আমেরিকান বহুজাতিক কোম্পানি ইউনাইটেড পার্সেল সার্ভিস ইনকর্পোরেটেড UPS এর। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু বেসিয়ার। গভর্নর বেসিয়ার জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকর্মীরা এখনও বিমানবন্দরের কাছে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তাই হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতের ছত্তিশগড়ের ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 11 জনে। আহত হয়েছেন আরও কমপক্ষে 20 জন। মঙ্গলবার ছত্তিশগড়ের বিলাসপুর জেলার লালখাদান এলাকার বিলাসপুর কাটনি রুটে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নিহত হয় 4 জন। গুরুতর আহতদের কাছে হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে যাত্রীবাহী ট্রেনের সামনের বগিটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি সিগন্যাল বিভ্রাট বা মানবিক ত্রুটির কারণে ঘটতে পারে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ। দর্শক, এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।